হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। সন্ধ্যায় মেয়েটি ছুটে এসে নৌকায় উঠল। হাঁপিয়ে হাঁপিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মাঝি দ্রুত নৌকা ছাড়ো। ও সব বখাটে লোকেরা আমার পিছু নিয়েছে। আমি আর কিছু জিজ্ঞেস না করেই নৌকা ঠেলে বৈঠা হাতে নিলাম। শ্যামবর্ণ গায়ের রং মেয়েটির। ভাগ্যের সন্ধ্যা পেরিয়ে রাত হয়নি। চতুর্দিকে শুধু খারাপ মানুষের গল্প শুনি। ছোট থাকতে মা চাচিরা শুধু ভালো মানুষের গল্প বলতেন। অমুক গ্রামের অমুক লোকটা কত ভালো মানুষ ছিলেন, সেই সব গল্পে ভালো মানুষগুলো মনে হয় গল্পেই বাস করে। আবার মনে পড়ে চাচার কথা। আমার চাচা একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কোনো গল্প নেই। মেয়েটির চেহারায় এখনো ভয়ের ছাপ। কোথায় যাবে সেটা ও জানে না। বাধ্য হয়ে জানতে চাইলাম, কোথায় যাবেন, নৌকা কোন দিকে নিয়ে যাব? মেয়েটি এতক্ষণে আমার দিকে তাকাল। সূর্যের আলো নিভে গেছে। বলল, আমাকে বাঁশখালী মির্জার চড়ে নিয়ে যান। শুনে তো আমার মাথায় হাত। আমি বইটা থামিয়ে বললাম, আমার নৌকা তো ইঞ্জিনের না। ইঞ্জিনের নৌকায় ঘণ্টা তিনেকের পথ। বইটা দিয়ে তো একদিন এক রাত লাগবে। মেয়েটি বলল, আমার অসুবিধে নেই, আপনি নিয়ে চলুন। আর এই নিন আমার কানের দুল, তবু আমাকে নিয়ে চলুন। মেয়েটি হাত দিয়ে কানের দুল খুলতে লাগল। আমি বাধা দিয়ে বললাম, এখন খুলতে হবে না। কিন্তু রাতের বেলা কুলের দেখা পাবো কিভাবে? মেয়েটি আকাশের দিকে তাকিয়ে বলল, জ্যোৎস্না আছে, মাঝি অসুবিধা হবে না। এই বিপদে আপনিও মুখ ঘুরিয়ে নিলে ভালো মানুষ আর পাবো কোথায়? আমার আবার খুব ভালো মানুষ হওয়ার ইচ্ছে, গল্পের মতো ভালো মানুষ। রাতের বেলা নদী কত শান্ত, যেন ঘুমিয়ে আছে। তার উপর দিয়ে কত শত শত নৌকা চলে যাচ্ছে, তাতে ভ্রুক্ষেপ নেই। বইটা মেলে সামনে তাকিয়ে দেখি, এখন তো চাঁদ। মায়া ভরা জোসনা মাখা চাঁদ। যেন আকাশের চাঁদ এসে বসে আছে আমার নৌকার ভিতর। কিন্তু চাঁদ হাসে না, আঁচলে চোখ মুছে। আমি তাকে স্বাভাবিক করতে বললাম, করিমপুরে আপনার কে থাকে? আর মির্জা সাহেবের কাছে যাচ্ছেন? মেয়েটি মাথা তুলে তাকালো। বলল, নিয়তি টেনে এনেছিল, আবার নিয়তি নিয়ে যাচ্ছে। যেখানে নিয়ে যাচ্ছে সেখানেও থাকতে পারবো কি না নিয়তি ভালো জানেন। আমি মেয়েটির কথা কিছুই বুঝতে পারছি না। জানতে চাইলাম, থাকতে পারবেন না কেন? জবাবে মেয়েটি বলল, বাবা মা আমাকে ত্যায্য করেছে। জানি না গেলে আমাকে আশ্রয় দেবে কিনা। আমার হাতের বইটা কিছুক্ষণের জন্য চলা বন্ধ হয়ে গেল। আমি বললাম, অনেক দূরের পথ, কথা বললে সময় কাটবে। আপনি বলুন, কেন ত্যায্য করেছে আপনাকে? মেয়েটির দুঃখ দেখে ইচ্ছে করছে যদি তার মাথা আমার কোলে থাকত। আমি বইটা মেরে চলতাম আর তার গল্প শুনতাম। যতক্ষণ ভোর না হয় ততক্ষণ চলতেই থাকত পথ চলা, গল্প বলা। মেয়েটি বলতে লাগলো, আমি একা নই, আমরা এক ভাই আর দুই বোন। আমি সবার ছোট। আমি ছোট বলেই সবাই আমাকে বেশি আদর করত। যাকে আদর করে বেশি, তাকে ভালোবাসে বেশি, সে যদি আঘাত দেয় তা অনেক বড় আকার ধারণ করে। আমি সবার মনে কষ্ট দিয়েছি, আঘাত করেছি। নুডি কাঁদতে শুরু করল। আমার থেকে 3 হাত দূরে বসা ইচ্ছে করছে, তার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিই। কিন্তু এতে আমার ভালো মানুষ হয়ে ওঠা হবে না। ভালো মানুষেরা কখনো মেয়ে দেখলেই বুকে জড়াতে চাইবে না। আমি বললাম, থাক, গল্প বলতে হবে না। আমি চাই না আপনি কান্না করুন। মেয়েটি কান্না থামিয়ে আবার বলতে শুরু করল, এলাকায় আমার নামই ছিল দুষ্টু মেয়ে। গাছে ওঠা, সাইকেল চালানো, সারা গ্রাম ইচ্ছেমতো ঘুরে বেড়ানো ছিল আমার বৈশিষ্ট্য। কিন্তু একটি ছেলে আমার সব কেড়ে নিল। আমার দুরন্তপনা, আমার দুষ্টুমি, সব আমার মনটা কি নিজের করে নিল। আমাদের এলাকার বড় ভাই ছিল সে। প্রায়ই যেত আমাদের গ্রামে। তার নাম স্বপন। সে আমাকে প্রথম ভালোবাসি বলেছিল। আমি না করে দিতে পারিনি, কারণ একই দোষে আমিও ছিলাম দোষী। অল্প দিনেই বাবা মা জেনে গেলেন। মানুষ প্রেমে পড়লে হিংস্র হয়, কিছুটা বেয়াদব হয়, প্রতিবাদী হয়। আমি তর্ক করতাম বাবা মায়ের সাথে স্বপনের জন্য। বাবা মা আমাকে কাছে রাখতে চেয়েছিল। এত দূরের পথ শুনে স্বপনকে ভুলে যেতে বলল। কিন্তু আমি ভুলব কিভাবে? আমিও যে ততদিনে ভালোবাসার মানুষটিকে পাবার জন্য হিংস্র হয়ে উঠেছি। মাঝি নৌকা কোন দিকে চলে যাচ্ছে দেখেন।
নূরের কথা শুনতে শুনতে বৈঠা মারতে ভুলে গেছি। নৌকা উল্টো দিকে চলে যাচ্ছে। নৌকা ঘুরিয়ে আবারও বৈঠা মারতে লাগলাম। দৃষ্টি আর মনোযোগ নূরের কথার দিকে। দাদামা আমাকে শাসন করলেন, মারধর করলেন। এতে করে আমি আরও হিংস্র হয়ে উঠি। স্বপন তখন তাদের বাড়ি চলে যাবে। তার বড় বোন বলেছিল, এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, তোর জন্য আমার সংসারের সমস্যা হবে, তোকে আর এখানে থাকতে হবে না, বাড়ি চলে যা। যাদের বাড়ি তারা যদি থাকতে না দেয় তাহলে স্বপনকে অবশ্যই চলে যেতে হবে। কিন্তু স্বপন চলে যাচ্ছে, আমি মানতে পারছি না। মনে হচ্ছে চিরদিনের জন্য আমাকে ছেড়ে যাচ্ছে। সে চলে গেলে বাবা মা হয়তো আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলব স্বপনকে। তাই নির্লজ্জের মতো বাবা মাকে বলে ফেলেছি স্বপনের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বাবা শুনে লাঠি হাতে নিলেন। কেউ বাবাকে আটকাতে পারছে না। আমি বললাম, যদি স্বপনের সাথে বিয়ে না দেও তাহলে স্বপনের সাথে চলে যাব। জানি না তখন মাথায় কোন শয়তান ভর করেছিল আমার। বাবা শুনে আমাকে ঘরে বন্দি করলেন। আমি খাটের নিচ থেকে বটি বের করে ভয় দেখালাম। আমাকে যেতে না দিলে আমি মরে যাব। বাবা তখন চূড়ান্ত রাগ করলেন, আমাকে ত্যায্য করলেন। আমিও বাবা মায়ের ভালোবাসার কথা ভুলে ক্ষণিকের ভালোবাসার জন্য স্বপনের হাত ধরে চলে এলাম। বাবা মাকে যে কষ্ট আমি দিয়েছি তাতে আমার স্থান হবে না। নদীর কান্না কিছুতেই থামছে না। মেয়েটি তার ভুলের জন্য অনুতপ্ত। এবার আমি উঠে গেলাম নূরের কাছে। কাছে বসে আমি নূরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার সময় সে আমার কাঁধে হাত দিল। সে হাতে মাথা রেখে চোখের জলও বিসর্জন দিচ্ছে। আমি চোখের পানি মুছে দিলাম। মানুষ একমাত্র কান্নার সময় আপন পর চিনে না। তখন যাকে কাছে পায় সে তার কাছে এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষ। নূর বলল, ও মাঝি, তোমার নাম কি? রাত তখন অনেক। জ্যোৎস্না আলো, পানির নিচে চাঁদ দেখা যায়। উপরের চাঁদটা আমাদের সঙ্গী হয়েছে। ছোটবেলা আমরা দৌড়াতাম আর একজন অন্যজনকে বলতাম, এই যে চাঁদ আমার সাথে চলে এসেছে। বিশ্বাস না করলে আমার কাছে এসে দেখে যা। মানুষ খুব দ্রুত বড় হতে চায়, কিন্তু যখনই বুঝে সে সত্যিই বড় হয়ে গেছে তখন আবার ছোট হতে চায়। চাঁদ নিয়ে খেলা করার মতো ছোট। নূর বলল, মাঝি। নাম বলবো না। নূরের কথায় অবাকই হলাম। বললাম, আমার নাম অনেক বছর ধরে জিজ্ঞেস করে না কেউ। যাদের ইঞ্জিনের নৌকা আছে তাদের একটা নাম আছে। অমুকের নৌকা, তমুকের নৌকা। আমাকে তো সবাই মাঝি বলেই ডাকে। নিজের নাম ছিল সোনাই। অনেক দিন কেউ এই নামে ডাকে না। নূর বলল, তোমার বাবা মা, ভাই বোন তারাও তোমাকে নাম ধরে ডাকে না। কিছুক্ষণের জন্য বইটা মারা বন্ধ করলাম। কোনোদিন একটানা নৌকা এত চালাইনি। হাঁটু ভাঁজ করে বসে নূরের দিকে তাকিয়ে বললাম, 4 কোলের 3 কুলে আমার কেউ নেই নূর। এক কুলে আমার এই নৌকা আর উজানচোর একটা ভিড়। তা আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তারপর স্বপনের সাথে করিমপুরে চলে এসেছিলেন। নদী বলল, হ্যাঁ, আজ সকালেই তো এসেছিলাম। স্বপনের বাবা মা আরও বেশি ভয়ঙ্কর, সে কথা নৌকায় থাকতে স্বপন আমাকে জানিয়েছে। তখন বললাম, তাহলে উপায়? তখন স্বপন বলল, বিয়ে করে 2 দিন পর বাড়িতে গিয়ে উঠলেই বাবা মা মেনে নেবে। শেষ পর্যন্ত বন্ধুর কাছে থাকব। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির কথা মনে করলাম। বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য অজানায় দিলাম পারি। আমাকে নিয়ে দুপুরে তার বন্ধুর কাছে গেল। তার বন্ধু বাড়িতে একা থাকে। বন্ধুর বাবা মা কোথায় তা আমি জানি না। দুপুরে হোটেলের খাবার খেলাম। আমার আর স্বপনের জন্য তার বন্ধু একটি রুম গুছিয়ে দিল। আমাকে স্বপন সেই ঘরে নিয়ে যাচ্ছে। আমার কেমন একটু ভয় হলো, সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি স্বপনকে বললাম, চলো আমরা আগে বিয়ে করি, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। সে আমাকে অবাক করে দিয়ে বলল, বিয়ে 2-3 দিন পর দেখা যাবে। এখন চল ঘরে যাই। মানুষ দেখলে নানান কথা বলবে। আমি বিশ্বাস করতে পারছি না স্বপন এমন কথা বলতে পারে। যার জন্য সব ছেড়ে চলে এলাম সে 2 থেকে 3 দিন পর বিয়ে করবে কেন? আর বিয়ে ছাড়া আমরা এক ঘরে থাকবন কেন? আর 2 থেকে 3 দিন পর যদি সে আর বিয়ে না করে তাহলে তো আমার মাথায় হাত। আমি বললাম, না স্বপন, হাত ছাড়ো, আগে বিয়ে করো। স্বপন অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে বলল, নাটক শুরু করছিস কেন? বলছি না 2 থেকে 3 দিন পর বিয়ে করব। আয় ঘরে আয় বলছি।
আমি যে স্বপনকে ভালোবাসতাম এই স্বপন আমার সেই ভালোবাসার স্বপন না। এটি অন্য কেউ, আলাদা জগতের কেউ। সে আমাকে টেনে হিঁচড়ে ঘরে নেওয়ার চেষ্টা করছে। আমি স্বপনের হাতে কামড় দিয়ে দৌড় দিলাম। সেও পিছু নিল। কিছু পথ দূরে আসার পর সে আমাকে প্রায় ধরে ফেলল। রাস্তায় চলাচলরত মানুষের কাছে সাহায্য চাইলাম। চিৎকার করে বাঁচাতে বললাম আমাকে। এই দেশে আর যাই হোক, মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার দিলে মানুষের অভাব হয় না। মানুষজন স্বপনকে আটকে জিজ্ঞেস করল, আমাকে দৌড়াচ্ছে কেন, কেউ চড় থাপ্পড় দিচ্ছে। আমি বললাম, ভাইয়েরা, আমি নৌকায় ওঠা পর্যন্ত এই লোকটাকে ছাড়বেন না। আমি দৌড়ে এসে তোমার নৌকায় উঠলাম। তারপর থেকে তোমার সাথে ভেসে চলেছি। নূর এতটুকু বলার সময় কাঁদেনি, কিন্তু বর্ণনা করার সময় চোখ বড় করে ঘাড়ের কপালের রগ শক্ত করে কান্না করছিল। এখন তাকে বেশ শান্ত ও স্বাভাবিক লাগছে। মোটামুটি যুদ্ধে জয়লাভ করার মতো আনন্দিত। কিন্তু একটু আগেই কান্না থামানো যাচ্ছিল না। পৃথিবী কত বিচিত্র, তার চেয়েও বিচিত্র পৃথিবীর মানুষ। এই হাসি কান্নার খেলায় আমরা সবাই বেশ পারদর্শী। নূরকে জিজ্ঞেস করলাম, বাবা মায়ের কাছে যাবে? নদী বলল, বাবাকে আমি ভালো করে চিনি। তার মনে যে আঘাত করেছি আমার চেহারা দেখতে চাইবে না। মূলত আমার এলাকা আমার পরিচিত। আমার এলাকায় আমি নিরাপদ। তাই সেখান থেকে ছুটে এসে বলছি মির্জার চড়ে যেতে। আমার তো আর কোনো ঠিকানা জানা নেই সোনাই। যদি পারতাম তোমার এই নৌকাতেই ভেসে থাকতাম। পৃথিবীর মানুষের চেয়ে এই মাছ নদীর নৌকা থেকে ভালো। আমি বললাম, এই মাছ নদীতে তো একটা মানুষ তোমার পাশে বসা, তাকে ভয় হয় না? নূর বলল, প্রথমে একটু ভয় লেগেছিল, যখন আমার চোখের পানি মুছে দিলে তখন আর ভয় নেই। যে চোখের পানি মুছে দেয় সে সহজে চোখের পানি ঝরায় না। তোমার প্রতি আমার বিশ্বাস জন্মেছে। তুমি বিয়ে করেছ মাঝি? আমি বললাম, বিয়ে না করলে তুমি করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তার বিয়ে হবে। উজানচর শুধু একটি বাড়ি আছে, সেই ঘরে তো আমি ছাড়া আর কেউ থাকে না। আমার বাবা মাকে আমি জানি না। এই নদীর জলেই আমার ভেসে চলা। চাচা অবশ্য পরে স্বীকার করেছেন, আগে এলাকার কয়েকজন বলেছে আমাকে নাকি নদী থেকে পেয়েছে চাচা। নদীতে মাটির হাড়ির ভিতরে একটি ছোট্ট শিশু কান্না করছে। সে জানে না সে কোথা থেকে এসেছে, কেন এসেছে, পৃথিবীর কোনো নিয়ম কানুনই সে জানে না। ওই চাচা আমাকে নদী থেকে তুলে মানুষ করলেন। চাচা ছিলেন এই নৌকার মাঝি। চাচারও কেউ ছিল না। মাঝির কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার ইঞ্জিনের নৌকা হলে মেয়ের অভাব হবে না। এই নৌকায় আয় হয় না, শাক শুটকি খেয়ে জীবন পাড়ি দিতে হয়। চাচা আমাকে 9 ক্লাস পর্যন্ত পড়িয়েছেন। চাচা মারা যাওয়ার পর আর পড়া হয়নি। কলমের বদলে এই বইটা হাতে নিলাম। হয়ে গেলাম মাঝি। এবার বলো, কি বিয়ে করবে আমাকে? ভালো কিছু খেতে দিতে পারবো না, 12 মাস শুটকি। নূর চুপ করে নদীর দিকে তাকিয়ে আছে, যেন নীরবতা কোনো ভাষা। নূর হঠাৎ বলে উঠল, সোনাই মাঝি, নৌকা ঘোরাও। আমি নূরের কথা কিছুই বুঝতে পারলাম না। সে কি আবার স্বপনের কাছে যেতে চায়? আমি জানতে চাইলাম, এত দূর এসে আবার ফিরে যাবে? নূর বলল, সোনাই, উজান চলে না, তোমায় একটা ভিট আছে, একটা ঘর আছে। সে ঘরে তোমার সাথে তো একটা মানুষ লাগে। তুমি শাক শুটকি খেয়ে জীবন পার করবে, সে শাক শুটকি রান্না করে দেওয়ার জন্য তো একটা মানুষ লাগে। আমার তো ঘর নেই, বাসা নেয়। আমি শাক সবজি খেতে পারি। করব বিয়া তোমারে। আমি নৌকা ঘোরালাম। আমার ঘরে 2 দিন হলো যায় না, এখন যেতে যেতে সকাল হবে, কিছু বাজার করে নিয়ে যেতে হবে। এই জন্মে কোনো মেয়ের হাতের রান্না আমার খাওয়া হয়নি। আমার একটা মানুষ লাগবে, শুধু রান্না করে দেওয়ার জন্য নয়। আমার কোলে কেউ শুয়ে গল্প বলবে, আমি মাথায় বিলি কেটে গল্প শুনব। এতে যদি আমার ভালো মানুষ হয়ে ওঠা না হয় তাতে দুঃখ নেই। আমি গল্পের মতো ভালো মানুষ হতে চেয়েছিলাম। জ্যোৎস্না আলোয় নূরের চোখে নতুন গল্প দেখতে পাচ্ছি। গল্পটা আমাকে সাজাতে হবে। মাঝির জীবনের গল্পটা নতুন করে সাজানো দরকার। নৌকা চলছে উজান চলে সোনাই মাঝির ভিটার দিকে। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।